একাধিকবার দেখবেন ভিডিওগুলো, যেহেতু আপনারা কন্টিনিউয়াসলি পান। গত সেশনে আমরা গত ক্লাসটা যেটা হচ্ছে কোম্পানি সেক্রেটারিয়াল প্রফেশনের উপর নিয়েছিলাম, এবং কোম্পানি কি ধরনের কোম্পানিগুলো হয়, কি কি ন্যাচারাল কোম্পানি হয়, তাদের ক্যারেক্টারিস্টিক গুলো কেমন, সেটার ভিডিওটা আজকে আপলোড করেছে, আপনারা দেখে নিন। তো শুরু করার আগে বেসিক্যালি লোন দু ধরনের হয়। ব্যাংকিং লোন, যেটা আমরা একটা অর্গানাইজেশনে যখন আমরা বিজনেস করি তখন হচ্ছে আমাদের দুই ধরনের লোন নিতে হয়। একটাকে আমরা ফান্ডেড ফ্যাসিলিটিস বলি বা ফান্ড বেস ফ্যাসিলিটিস বলি, আর একটাকে নন ফান্ডেড বলি, নন ফান্ডেড। হ্যাঁ, আমাকে কেউ কি একটু হেল্প করতে পারবেন যে কেন এখানে ফান্ডেড ফ্যাসিলিটিস বলছি বা ফান্ড বেস ফ্যাসিলিটিস বলছি, এখানে নন ফান্ডেড বলছি, কারণটা কি কেউ কি বলতে পারবেন আমাকে কাইন্ডলি? স্যার সাউন্ড স্যার, আমি শারমিন বলছি। জি জি জি, প্লিজ। স্যার ফান্ডেড বেস যেটা বলা হচ্ছে, এটা হয়তো বা কোনো একটা অ্যাসেটকে ডিপোজিট করে রাখা হচ্ছে, মর্টগেজ করে রাখা হচ্ছে, এরকম কিছু, বা ফিক্সড ডিপোজিট থাকে, সেটা ইনভেস্টে। আর নন ফান্ডেড যেটাকে বলা হচ্ছে একটা ওভার, এটা কোনো কিছু ডিপোজিট থাকে না, এই টাইপের কিছু একটা হবে মনে হয়। আর আর কেউ কোনো কিছু ইন এডিশন টু জি দ্যাট জি, বললো? জি বলেন স্যার। সালাউদ্দিন বলছিলাম। প্লিজ প্লিজ। স্যার ফান্ড বেস মিনস হচ্ছে লোনের এগেনস্টে আমাদেরকে ফান্ড চার্জ দিয়ে, টার্ম লোন, ওয়ার্কিং ক্যাপিটাল বা সিসি যেটা হোক, আমাদেরকে পেমেন্টটা প্রদান করা হয়। আর নন ফান্ড বেস হচ্ছে যেমন এলসির জন্য একটা লিমিট দেওয়া হয়, যেমন আমার 60 লাখ টাকার লিমিট দিল, আর আমি এলসি করলে সেটা আমি বেনিফিট পাবো, মানে এটা ইউজ করতে পারবো ফান্ডটা। আর হচ্ছে কিছু ফান্ড হচ্ছে লোন হচ্ছে যেটা আমার এখন আমি লোনটা পরিশোধ করতে পারিনি কয়েকদিন, কয়েক মাস, সেটা আমার ডেফার করে পরবর্তী লংজিভিটি বাড়ায় দেওয়া হয়, মানে টাইমটা বাড়িয়ে দেওয়া হয়, এরকম কিছু হচ্ছে নন ফান্ডেড। ওকে ওকে, আমার মনে হয় যে আপনারা যেটা বলেছেন অনেকটাই ঠিক আছে। আমি আপনাদেরকে এখন হচ্ছে জিনিসটা বলি, সেটি হচ্ছে যে ফান্ডেড মানে হচ্ছে অ্যাজ এ অর্গানাইজেশন সেটি হতে পারে একটা প্রোপ্রাইটারশিপ ফার্ম, হতে পারে একটা ওয়ান পার্সন কোম্পানি, হতে পারে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, হতে পারে একটা পাবলিকলি লিস্টেড অথবা পাবলিকলি নন লিস্টেড কোম্পানি, যে ধরনের ফর্মই, অথবা পার্টনারশিপ ফার্ম। এখানে আপনার ব্যাংক যখন আপনার ব্যাংকিং করতে যে কোনো ডাইরেক্ট ফান্ডের ইস্যু আসে, মানে ফান্ড আপনাকে রিলিজ করে অন বিহাফ অফ ইউ, অথবা আপনাকে দেয়, আপনার পক্ষে কোনো টাকা দেয় কাউকে, অথবা আপনাকে সরাসরি দেয়, সেটাকে ফান্ড বেস বা ফান্ডেড ফ্যাসিলিটিস বলে। এইগুলা এই ওয়ার্কিং ক্যাপিটাল লোন, টার্ম লোন, ক্যাশ ক্রেডিট, সিসি যেটা বলে আমরা, এটি আসলে ছোট মানে গভর্নমেন্ট ব্যাংকগুলো প্লাস ছোট প্রোপ্রাইটারশিপ ফার্মকে সিসি বলে। এটি মডার্ন টার্মিনোলজি হচ্ছে ওভারড্রাফট। এখানে ডিফারেন্স আছে, আমি ক্লিয়ার করব। এই সমস্ত জায়গায় ব্যাংকের আইদার ডাইরেক্টলি আপনাকে ক্যাশ ফ্যাসিলিটিস দেয়, অথবা অন বিহাফ অফ ইউ ব্যাংক পেমেন্ট করে। আর এই নন ফান্ডেড যেগুলো, এগুলো মূলত কোন রকম ব্যাংকের ডাইরেক্ট পেমেন্ট হয় না। যেমন লেটার অফ ক্রেডিট, এলসি যখন করে ব্যাংকের, কিন্তু আপনার এলসি যখন ওপেন করা হয় তখন কিন্তু ব্যাংকের থেকে কোনো ফান্ড আউটফ্লো হয় না। দিস ইজ সাম সর্ট অফ আপনাকে ফ্যাসিলিটেট করে। ধরেন আপনার এক্সপোর্টার যিনি আছেন চায়নাতে অথবা ইন্ডিয়াতে অথবা ইউকেতে, যে আপনাকে প্রোডাক্ট এক্সপোর্ট করবে, আর আপনি ইম্পোর্টার, তো আপনাকে যেমনি ইম্পোর্টারকে সে যেমন ট্রাস্ট করবে না বিজনেস কনটেক্সটে, যেমনি ঠিক তেমনি ভাবে আপনি আবার তাকে অ্যাডভান্স টাকা দিবেন না। হয় কি, আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান, লেটস সে আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়ার কেরালা অথবা ইন্ডিয়ার জয়পুর থেকে। সো তার সাথে মেইলে কথাবার্তা হয়েছে, বাংলাদেশে ভিজিট করছে, আপনিও ভিজিট করেছেন, সব ঠিক আছে। কিন্তু 5 কোটি টাকা র মেটেরিয়াল যখন ইম্পোর্ট করতে চান, তখন নিশ্চয়ই আপনাকে তাকে এত বিশ্বাস করবেন না যে 5 কোটি টাকা থেকে অ্যাডভান্স পেমেন্ট করে দিবেন। এটা যেমনি বিশ্বাস করবে না, তেমনি বাংলাদেশের সিস্টেমে অ্যাডভান্স পেমেন্টে এরকম কোনো সিস্টেম নাই, ফুল অ্যাডভান্স পেমেন্ট করা যায় না। ইনফ্যাক্ট অ্যাডভান্স করার কোনো সুযোগ নেই। আবার ওই ভদ্রলোক যিনি কেরালাতে অথবা যিনি ইয়েতে বসে আছেন জয়দেবপুরে, উনি নিজের দেশের লোকের কাছেই বাকি দিয়ে টাকা পায় না, বাংলাদেশে বা অন্য কোথাও দিয়ে তো টাকা নাই পেতে পারে। সো এই জায়গাতে এই যে এক্সপোর্টার এবং ইম্পোর্টার এবং বায়ার এবং সেলার, লোকালি এলসি হয়, লোকাল এলসি হয়, সেটিও বলবো। এই যে দুজনের ভিতরে যে ট্রাস্টেড রিলেশনশিপ থেকে ব্যাংকটাকে ফ্যাসিলিটেট করে, বিকজ
যিনি শব্দ কথা বলবেন না, এটা অফ করে রাখেন। একটু একটু এই যে আহমেদ, যিনি হচ্ছে তানশেদ আহমেদ, একটু মিউট করে রাখেন। থ্যাংক ইউ। তো যেটা যেটা বলছিলাম সেটি হচ্ছে যে সরি, তো সেখানে কি করে, ব্যাংক যেহেতু মানে ব্যাংক যেহেতু একটা ট্রাস্টেড জায়গা, এবং বাংলাদেশের একটা ব্যাংক কিন্তু সারা পৃথিবীর যে কোনো ব্যাংক ইজ এ ভেরি ভেরি রেগুলেটেড সেক্টর। সো একটা ব্যাংক যদি কোনো মিসট্রাস্ট তৈরি করে, তাহলে সেই ব্যাংকটা কিন্তু ইন্টারন্যাশনালি ব্যান্ড হয়ে যাবে এবং হাইলি রেগুলেটেড। বিকজ বাংলাদেশে আপনারা জানেন যেসব ব্যাংকগুলো ব্যবসা করে, সেই সব ব্যাংকের যত টাকা ডিপোজিট রাখে, 100 টাকা ডিপোজিট রাখলে সে লোন দিতে পারে 80 টাকা, তার প্রায় 19 টাকা বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশে জমা থাকে। এর বাইরে অনেক রেগুলেটেড সেক্টর। অর্থাৎ ব্যাংক যখন ট্রাস্ট দেয়, ব্যাংক যখন বলে যে না আমি এক্সপোর্টারকে চিনি, ওই পাশের ব্যাংক বলো, ধরেন এসসিবি বা এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া, অথবা হচ্ছে যে ইন্ডিয়ান যে কোনো একটা ব্যাংক, হ্যাঁ, রিলায়েন্স ব্যাংক অফ ইন্ডিয়া, আর বাংলাদেশের ব্যাংক এশিয়া অথবা প্রাইম ব্যাংক অথবা ইসলামী ব্যাংক, সে বাংলাদেশের ইম্পোর্টারকে বাংলাদেশের ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক যেমন চিনে, এক্সপোর্টারকে আবার চিনে ও দেশের ব্যাংক। সো এই দুই দেশের ব্যাংকের মাধ্যমে অনেক সময় আবার কনফার্মিং ব্যাংক থাকে। এগুলো আমি আপনাদের বলবো, এটা যদিও অ্যাডভান্স লেভেলের লার্নিং। তো এই জিনিসটা কোনো ফান্ড ছাড়াই লেটার অফ ক্রেডিটের মাধ্যমে এলসিটা ওপেন হয়, এবং পরবর্তীকালে প্রোডাক্ট আসার পরে যে যখনই প্রোডাক্টটা আসে তখনই হচ্ছে এলসি ডকুমেন্ট গুলো আসে, এবং যে যদি এলসি এট সাইট হয় বা যে কোনো ডেফার্ড এলসি শুধু না হয়, যে কোনো কারণেই এলসি হলেই এক্সপোর্টার সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যায়, ইম্পোর্টার প্রোডাক্ট পেয়ে যায়। এখন ইম্পোর্টার অনেক সময় ডাইরেক্টলি ক্যাশ না দিয়ে ব্যাংক থেকে ফ্যাসিলিটিস নেয়, এটা ডিফারেন্ট ইস্যু। বাট লেটার অফ ক্রেডিট যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টটা আসছে না, ওপেনিং অফ ইউর এলসি অ্যান্ড অ্যারাইভিং অফ ইউর প্রোডাক্ট, ইন বিটুইন যদি 2-3-4 মাস লাগে, সেই সময়টাকে ব্যাংক একটা নন ফান্ডেড গ্যারান্টি দেয়, দ্যাট ইজ কল্ড লেটার অফ ক্রেডিট। আরেকটা ডেফার পেমেন্ট গ্যারান্টি হয়, ব্যাংক গ্যারান্টি হয়। এগুলো আপনি জানেন ব্যাংক গ্যারান্টি কিরকম হয়। ধরেন আপনি টেন্ডারে পার্টিসিপেট করবেন, আপনি টেন্ডারে উইন করলে কাজটা পাবেন কি পাবেন, কাজটা পেলে আপনি কাজটা করবেন কি করবেন না। এই জন্য টেন্ডার ইস্যুইং অথরিটি আপনাকে এটা ব্যাংক বিড গ্যারান্টি চায় এটাকে। তারপরে আবার যখন আপনি কাজটা পেয়ে যান, তখন একটা পারফরমেন্স গ্যারান্টি দিতে হয়, যে আপনাকে তারা অ্যাডভান্স করবে। অনেক সময় অ্যাডভান্স পারফরমেন্স গ্যারান্টি দেওয়া হয়, মানে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি দেওয়া হয়। ধরেন আপনি 10% টাকা পাবেন, তাদের কাছে অ্যাডভান্স নিয়ে নিলেন, এই টাকার এগেইনস্টে একটা অ্যাডভান্স পারফরমেন্স গ্যারান্টি দেওয়া হয়, সরি এটাকে বলা হয় অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি। সো এই ধরনের ব্যাংক গ্যারান্টি গুলো নন ফান্ডেড। সোফার আমি খুবই মোটা দাগে ফান্ডেড এবং নন ফান্ডেড ডিফারেন্স বুঝালাম, যদিও এখানে আরো সামনে অনেক কথা বলবো। এই পর্যন্ত যদি কারোর কোনো, অনেকেই নিশ্চয়ই জানেন এখানে যারা কাজ করেন, ইউসুফ আছেন, অনেকে আছে যারা ব্যাংকে কাজ করেন, আরিফ আছেন, এটা জানে খুব বেশি। হ্যাঁ, তারপরেও আমি যাদেরকে চিনি, মানে ব্যাংকে কাজ করে জানি, লাতু সরকার কাজ করে আমি জানি। হ্যাঁ, সো এর বাইরে অন্যরা বা ওরাও যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক, তন্ময় কাজ করে। হ্যাঁ, সো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে করেন, আমি আরো ডিটেইলে যাব। ঠিক আছে, সোফার কোনো কিছু বোঝা আছে এখানে? না থাকলে সামনে। জি হ্যালো স্যার। হ্যাঁ জি প্লিজ। স্যার লেটার অফ ক্রেডিট তো স্যার আমরা যে কাজগুলো করি এর বাইরে আরো অনেক এলসি আছে স্যার। আপনি কি স্যার ডিটেইলস গুলো আমাদেরকে পরে বলবেন, সব ধরনের এলসি টাইপ গুলো? অনেক জি স্যার, ধরনের ঠিক এলসি আছে। হয়, জি সেগুলো স্যার, আমরা ঠিক বলবো। আছে। বাট আমি এখন একদম প্রায় মোটা 12 দাগে, রকমের এলসি মনে হয় স্যার আমার জানা মতে আর কি। অনেক ধরনের তো এলসি হয়, সব জানি না। এবং জি স্যার। সেটা হচ্ছে এই এলসিটার টার্মটা হয় হচ্ছে মূলত 11 ধরনের ইনকো টার্মের উপরে হয়, সেটা আমরা পরে বলবো, সেটা আরো জি স্যার। অ্যাডভান্স। আরিফ যেটা ওকে বলছে স্যার। ইন্টারন্যাশনাল, ঠিক আছে আরিফ, থ্যাংক ইউ। আরিফ যেটা বলার চেষ্টা করলো সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট যেটা হয়, এই লেটার অফ ক্রেডিটটা আবার আপনি এলসি ওপেন করেন, পেমেন্ট মেথড এবং ডেলিভারির খরচা সহ অনেকগুলো ইস্যু আছে। এটা হচ্ছে আমি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বিং এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এর বাইরেও আমি ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স করেছি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সো ওইটা আবার আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার ছিল, চায়নায় এক সেমিস্টার, তারপরে অস্ট্রেলিয়ায়, কানাডায়, সো ইউকেতে। সো আমাদের ওই জায়গাটাতে আমরা এই জিনিসগুলো আরো ইন্টারেস্টিংলি ইনডেপথ জানার সুযোগ হয়েছে, বিকজ ওখানে একটা দুইটা ব্যাংকের এমডি আমাদের ক্লাস নিয়েছে, সেন্ট্রাল ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের খুব সিনিয়র পজিশনের লোকজন, ডেপুটি গভর্নর লেভেলের লোকজন ক্লাস নিয়েছেন। সো আমি এই জিনিসগুলো আরো ইন্টারেস্টিংলি জানি। আমার প্রফেশনালিজম, যেহেতু আমি ফাইন্যান্সে কাজ করছি মোস্টলি, এখন চার্টার অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করি, সো কিন্তু সাপ্লাই চেইনের এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমার বেশ ভালো জানা আছে। আপনাদেরকে আমি এটা কন্টিনিউয়াস লার্নিং এ রাখবো। ক্লাস কয়টা শেষ হবে বড় কথা না, আপনারা আগের সেমিস্টারে সবাইকে জিজ্ঞেস করেন যে আমি কন্টিনিউয়াসলি এই টপিকস এর উপর অ্যাডভান্স টপিকস বানিয়ে দিতে থাকি। সো ইউ রেস্ট অ্যাসিওরড যে কন্টিনিউ করতে থাকেন। সো এই আরিফ যেটা বললো লেটার অফ ক্রেডিটের
11টা হয়, সেটা হচ্ছে ইনকো টার্ম। শুধু এটুকু লিখে রাখেন আপাতত, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম বলে। ইনকো টার্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের যেটা আইসিসি। হোয়াট ইজ আইসিসি? কেউ একজন বলতে পারবেন আইসিসি মানে কি? ইনভেস্টমেন্ট কর্পোরেশন, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এটা প্যারিসে অবস্থিত স্যার। কোনটা? ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, যেটা ওই ফাইন ফাইন। লেখে প্যারিসে আইসিসি বললে আমাদের প্রথম কোনটা মাথায় আসে বলেন, বাংলাদেশি মানুষ হিসেবে বলেন কি আসে? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, রাইট, স্যার ইনভেস্টমেন্ট চলে আসে স্যার। হ্যাঁ, তো এখন আমাদের যে লাতু সরকার ইজ ভেরি গুড। আপনি এটা জানলেন কিভাবে আইসিসি সম্পর্কে লাতু সরকার? আপনি এমসিসি এটা ওই যে ডিসিসি এটা ট্রেনিং করছিলাম, শিপিং প্রসিডিউর এগুলার উপর। লার্নিং আর্টিকেলস সম্পর্কে এখন যেরকম আইসিসি ওই যে 600 চলতেছে, এর আগে আইসিসি 500 চলছিল, তখন ওই আর্টিকেলস গুলো সম্পর্কে জানছি। আবার আমি ইনকো টার্মও জানছেন? ইনকো টার্ম সম্পর্কে জানেন না? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দেখেন সে যে জি, আরেকজন কি বলেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, শরীফুল ইসলাম বলছিলাম স্যার। আমার নেটের ডিস্টার্বের কারণে কথাগুলো ভেঙে ভেঙে আসছিল, আমি বুঝতে পারছিলাম না স্যার। ওই ফান্ড বেসড একটু যদি আরেকটু স্যার যদি শেয়ার করতেন। ফান্ড বেস হচ্ছে যেটা হচ্ছে ব্যাংক সরাসরি আপনাকে টাকা দিয়ে দেয় অথবা অন বিহাফ ইউ পেমেন্ট করে। এখানে ব্যাংকের একটা ক্যাশ আউটফ্লো হয় আপনার জন্য, সেটাকে হচ্ছে ফান্ডেড বলে। আর ব্যাংকের যেটা আউটফ্লো হয় না, যেটি ব্যাংক গ্যারান্টি এবং পেপার ওয়ার্কস এর মাধ্যমে অ্যাসিওর করে, সেটাকে নন ফান্ড বেস বলে। ঠিক আছে, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে, তারপরে আমি বলবো, আমি অনেকগুলো কথা বলে ফেলেছি এর ভিতরে, শুধু এইটুকু বললেই শেষ হবে না। আপনার রিকোয়েস্ট হচ্ছে কালকে আমি এটা ভিডিওটা দিয়ে দিবে, আপনি আবার একটু দেখে নেবেন। ঠিক আছে, এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, তো যেটা বলতেছিলাম যে লাতু সরকার যে ট্রেনিং গুলো নেয়, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, সো এইটুকু বোঝা গেল, আমরা সামনে আগাই। সো যত জানার চেষ্টা করবেন, এটা আসলে আপনার নলেজ বেসকে অনেক অনেক আগায় দিবে, এটা আপনার জন্য খুবই জরুরি। আচ্ছা, এখন একটা একটা করে যে ফান্ডেড এর শুরু করলাম। টার্ম লোন, হোয়াট ইজ টার্ম লোন? টার্ম, এটা এখন আপনারা জানেন এগুলো, তারপরে আমি বলে যাচ্ছি। দিস আর দ্য লোনস ফ্যাসিলিটেড উইথ দ্য লঙ্গার রিপেমেন্ট পিরিয়ড এন্ড সেট পেমেন্ট শিডিউল। লম্বা রিপেমেন্ট যেটা হয়, এবং টার্ম লোন গুলো সাধারণত প্রজেক্ট ফাইন্যান্সিং এ মোস্টলি হয়। বিকজ আপনি ওয়ার্কিং ক্যাপিটাল, র মেটেরিয়াল কেনার জন্য টার্ম লোন নেবেন না, এটাই স্বাভাবিক। আপনার বিল্ডিং করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্যই টার্ম লোন হয়, অথবা ভেহিকেল কেনার জন্য, আপনার গাড়ি কিনবেন, ডেলিভারি ভ্যান কিনবেন, এগুলোর জন্য টার্ম লোন হয়। Normally these loans are extended to 3 to 20 years. বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে। আগে এক সময় লিজিং কোম্পানিগুলো ইজিলি 5-7 বছর দিতে পারতো, এখন অনেক ক্ষেত্রেই এই লিজিং গুলোর একটা রেস্ট্রিকশন আছে, বাট স্টিল এটা ওপেন আছে। যদিও সারা পৃথিবীতে 1 বছরের বেশি এবং সাধারণত 20 ইয়ার্স পর্যন্ত টার্ম লোন হয়। আমাদের দেশে 2 বছর, 1 বছর, 3 বছর, 1 বছরের বেশি হলেই টার্ম লোন ধরে নেওয়া যায়। সো এটা 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 এবং রিপেমেন্ট গুলো সাধারণত কোয়ার্টারলি বা মান্থলি হয়। হ্যাঁ, কোন কোন লোন লম্বা, আরো লম্বা লোন 6 মান্থ হইতে পারে, মোস্টলি মান্থলি এবং হচ্ছে কোয়ার্টারলি হয়। আবার পার্সোনাল লেভেলে আমরা টার্ম লোন, অনেক ধরনের টার্ম লোনের বেসিসে লোন নেই। যেমন আমি যেমন হাউজিং লোন নিয়েছি, বাড়ি কিনেছি, সেটাও কিন্তু প্রায় 18 বছরের লোন এবং প্রতি মাসে পেমেন্ট করতে হয়। দ্যাট ইজ ওয়ান সর্ট অফ পার্সোনাল লোন, হলেও এটা হচ্ছে টার্ম লোনের নেচারে। তারপর হচ্ছে যে সিন্স দ্য ডিউরেশন ইনভলভ ইজ লং, the risk of the bank is on higher side. ব্যাংকের এখানে রিপেমেন্ট, নন রিপেমেন্টের রিস্কটা বেশি থাকে, অতএব এটা সাধারণত ফুললি কভার্ড লোন হয়, মানে হচ্ছে সিকিউরড লোন হয়, মানে মর্টগেজ করা হয়, অথবা কোন রকম ব্যাংক তার এর এগেইনস্টে, লোনের এগেইনস্টে তার নিজের নিশ্চয়তা নিশ্চিত করার চেষ্টা করে। এবং টার্ম লোন সাধারণত কস্টলিয়ার রেটেই হয়, এটাই স্বাভাবিক। ইন্টারেস্ট চার্জ ইজ অন ফিক্সড অর ফ্লোটিং বেসিস। এই ফিক্সড অর ফ্লোটিং বেসিস ইটস মিন যে অনেক ক্ষেত্রেই লোনটা ফিক্সড রেটে হয়, মানে একটা নির্দিষ্ট রেটে হয়, আজীবন 10 ইয়ার অফ দ্য পিরিয়ড, মানে টোটাল লোন পিরিয়ডটা ফিক্সড রেটে হবে, এরকম একটা আছে। আবার কখনো কখনো ভেরিয়েবল হয়। ভেরিয়েবল হয় কিভাবে? বিকজ অ্যাভারেজ ইন্টারেস্ট রেট অফ দ্য কান্ট্রি যখন কমে, তখন আপনার রেট কমে। সাধারণত এখানে একটা টার্ম মনে রাখেন, যখন ফিক্স হয় তখন তো ফিক্স, কারেন্ট লোনেরও ফিক্স হয়। আর যদি ভেরিয়েবল হয়, মানে যেটা ফ্লোটিং বেসিস বলে, সেটা সাধারণত কতগুলো মেথডের উপর হয়। একটা মেথডকে বলে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বন্ড অকশন করে। হ্যাঁ, ট্রেজারি বন্ড, টি বন্ড, আপাতত এত ডিটেল দরকার নাই, শুধু এটুকুই জানেন, এটা ব্যাংকাররা জানে। ইনফ্যাক্ট আমাদের মতো প্রফেশনালরাও সব হয়তো জানে না, বাট যারা স্পেশালি কাজ না করে, ব্যাংকিং নন ব্যাংকিং বা না কাজ করে, নর্মালি ম্যানুফ্যাকচারিং বা অন্য অর্গানাইজেশনের লোকজন, তারা জানার কথা না। বাট আমার পার্সোনাল আগ্রহী এবং আমি এগুলো খোঁজখবর রাখি, এই জন্য এই জিনিসগুলো জানার চেষ্টা করি। বাট সেই জায়গায় বলছি যে সাধারণত যেটা হয়, বাংলাদেশ ব্যাংক একটা
ব্যাংকারদের কাছে ব্যাংকের ভিতরে একটা ট্রেজারি বন্ডে অকশনে ইয়ে করে, সেই অকশনের যে রেট হয়, লেটস সে ট্রেজারি বন্ডের কারেন্টলি অকশন রেট 6%, আপনাকে বললো যে এখন 6, এর সঙ্গে তোমাকে আমি 3% অ্যাড করব। যখন বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ড 7 হবে তখন 3% যোগ করে এখন হলো হচ্ছে 6 + 3 = 9। যদি বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ড এখন 6 আছে, 6 মাস পরে যদি 7 হয় তাহলে 3% এড করে 10 হবে, তখন তোমার রেটটা বেড়ে যাবে। এরপর যদি কোনো কারণে 8 হয় তাহলে 11 হবে। আবার এখন 6% ট্রেজারি বন্ডের অকশন চলছে, যদি সামনে এটা 5% হয় তাহলে তোমার রেট কমে যাবে, বিকজ 5 + 3 8% হয়ে যাবে। এই পয়েন্টটা বুঝছেন কিনা? ফিক্সড প্লাস ফ্লোটিং, এনিওয়ান ক্লিয়ার হয়েছেন কিনা প্লিজ? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ফ্লোটিং স্যার, একটা জিনিস স্যার, এই ট্রেজারি বন্ডটা স্যার একটু সংক্ষেপে। হ্যাঁ কি বল? হ্যাঁ মানে ট্রেজারি বন্ডটা কি, মানে অকশন যে হয় এটা কারা কিভাবে অকশনটা হয় স্যার? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এই ট্রেজারি বন্ডটা অকশন হয়, এটা অন্য ব্যাংক পার্টিসিপেট করে। এটা আসলে নরমালি আমি যদি ব্যাংকের ট্রেজারি ডিভিশন বা ব্যাংকের সিনিয়র পজিশন কাজ না করি, তা আমার অতটা জানা জরুরি না। তারপরে আমি প্রয়োজনে এর উপরে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি ব্যাংক কিভাবে হয় এর উপর একটা ছোট্ট ভিডিও বানায় ছেড়ে দিব, বিকজ এই ক্লাসে যদি ডিসকাস করতে যাই তাহলে লেন্দিয়ার হয়ে যাবে ক্লাসটা। আমার তো অনেক কাভারেজের ইচ্ছা আছে আপনাদের এখানে ইনকোটাম, তো সেটা আমি শুধু এটুকুই বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক পিরিয়ডিক্যালি তাদের, কারণ বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টারেস্টিং প্রপোজিশন হচ্ছে সবগুলা ব্যাংক এটাকে এডি রেশিও মেনটেন করতে হয়। মানে কোনো ব্যাংক যদি ডিপোজিট রাখে পাবলিকের কাছ থেকে, অর্গানাইজেশন থেকে, এফডিআর, সিসি লোন, বিভিন্ন অ্যাকাউন্টে যদি সে লোন, বিভিন্ন অ্যাকাউন্টে যদি ডিপোজিট 100 টাকা থাকে, সে লোন দিতে পারে হচ্ছে 81 টাকা। 19 টাকা তাকে রাখতে হয় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ফর্মে, এটাকে একটাকে বলে সিএলআর আর এসএলআর। হ্যাঁ, সিআরআর এসএলআর এই দুই ফর্মে, মানে হচ্ছে যে স্ট্যাটুটরি রিজার্ভ থাকে আর লিকুইডিটি রিজার্ভ থাকে, এই দুইটা ফর্মে বাংলাদেশ ব্যাংকে টাকা জমা রাখতে হয়। বিকজ এটা হচ্ছে কোন ব্যাংক হচ্ছে একটা রেগুলেটেড সেক্টর। এখানে হচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরেন একটা ব্যাংকের পেইড আপ যদি 2000 কোটি টাকা হয়, তার মানে ওনারদের ওয়ার্কিং ক্যাপিটাল বা ওনারদের ক্যাপিটাল 2000 কোটি টাকা, কিন্তু পাবলিকের কাছ থেকে তারা হয়তো 70,000 80,000 কোটি টাকা জমা রাখে। ইসলামী ব্যাংকের কথাই বলেন, ইসলামী ব্যাংকের হয়তো ওনারদের পেইড আপ ক্যাপিটাল লেটস 3,000 বা 4,000 কোটি টাকা, হোয়ারাস তাদের 1,00,000 কোটি টাকা হচ্ছে পাবলিক মানি ডিপোজিট আছে। তো এই সব টাকাই লোন দিলে, আর যদি বিজনেসম্যানরা এই লোনটা ডিফল্ট করে, তাহলে ডিপোজিটার যেটা পাবলিকের টাকা নষ্ট হবে, ওনারা আর কত ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে ব্যাংকিং সেক্টর ইজ হাইলি রেগুলেটেড। এখানে বলা হয় যে তুমি 100 টাকা ডিপোজিট রাখলে 100 টাকায় লোন দিতে পারবে না, তুমি তোমার লোনের ডিফল্ট করার যে চান্স এবং ডিপোজিটরদের যে মানি নিয়ে যে তুমি কাজ করো, ইউ আর এ ভেরি ফিডুশিয়ারি ক্যাপাসিটি, বলে যে ফিডুশিয়ারি ক্যাপাসিটিতে কাজ করো। অতএব তুমি 100 টাকা ডিপোজিট থেকে 100 টাকায় লোন রাখতে পারবে না, তুমি 81 টাকা লোন দিবা আর 19 টাকা আমার কাছে জমা রাখবা ফর দ্য সিকিউরিটি, ফর দ্য সেফটি অফ দ্য জেনারেল ইনভেস্টর্স, জেনারেল ডিপোজিটর্স। হ্যাঁ, এটাই তো, এটা একটু জেনে রাখলেন। আমরা আরো সামনে কথা প্রসঙ্গে অনেক কথাই আসবে। সো এখানে টার্ম লোন, যে আমি হাউজিং লোন, জি প্লিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা হচ্ছে স্যার, টাইম লোন আর সিসি লোনের মধ্যে স্যার পার্থক্যটা একটু যদি বলতেন স্যার। আচ্ছা, টার্ম লোন আর সিসি লোন জি সরি, টাইম লোন স্যার, টাইম লোন আর সিসি লোন স্যার। আচ্ছা, কে কোশ্চেনটা করছেন? কে স্যার? হৃদয় স্যার, মঈন স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। থ্যাংক ইউ। সেটা হচ্ছে টাইম লোন যেটা বললো, এটা আসলে টাইম লোনটা এটা আরেকটা ধরনের ক্লাসিফিকেশন। সেটা হচ্ছে টাইম লোন বলতে বোঝা যায় সেটা শর্ট টার্ম লোন, এসটিএল বলে। সো নর্মালি সিসি যেটা হয়, সিসি যেটা বললো, এই যে আমি এখানে দুটো ভাগ দেখালাম, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছিলাম ক্যাশ ক্রেডিট বা ওভারড্রাফট। এই দুটোর আসলে বেসিকলি কোনো টাইম লিমিট নেই। কেমন টাইম লিমিট নেই? লেটসে আপনাকে একটা ব্যাংক, লেটসে আমি ধরলাম আপনাকে হচ্ছে প্রাইম ব্যাংক আপনাকে একটা ওভারড্রাফট লিমিট দিল লেটসে 10 কোটি টাকা। সো অ্যাজ এ বিজনেসম্যান আপনি এটা আপনি এনজয় করছেন 10 কোটি টাকা। সো 1 টাকা ইউজ করতে পারবেন, যদি 1 টাকা ইউজ করবেন ওভারড্রাফট শো করবে যে 1 টাকা ওভারড্রাফট করা হয়েছে, মানে আপনি 1 টাকা লোন নিয়েছেন। 2 টাকা হলে 200 টাকা, 2 লাখ টাকা, ইভেন করতে করতে আপনি 10 কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন। এইটাকে আপনার কিন্তু সবসময় নীল করার প্রয়োজন নেই। ট্রানজেকশন আপনার সেলসের প্রসিড জমা হবে, টাকা নেবেন, জমা হবে, একদিক দিয়ে জমা হবে, একদিক দিয়ে আপনি নিতে পারবেন, এভাবেই চলবে। কিন্তু কোয়ার্টারলি তার ইন্টারেস্ট সার্ভিস করতে হয়। সো এটা কোনো টাইম লিমিট নাই। এই কারণে এটাকে এই দুইটা জিনিস, এই যে বোথ ও যে কোশ্চেনটা করছে সিসি বা
ক্যাশ ক্রেডিট এবং ওভারড্রাফট, এই দুইটার কোনো টাইম লাইন নাই যে একদম এই সময়ের ভিতর সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস, যে টাইম লোন বলে বা টার্ম, যেটাকে টাইমের বেসিসে শেষ হয়, যেমন টার্ম লোন বলে, টার্ম লোনও কিন্তু নির্দিষ্ট সময় পরে শেষ করতে হয়। যে কিরকম, যে আপনি একটা মেশিনারিজ কিনেছেন সাধারণত যেটা হয়, বা আপনি একটা বিল্ডিং করতে চাচ্ছেন, বিল্ডিংটা আপনি এরপরে নিজে ইউজ করবেন বা ভাড়া দিবেন। তো যে কারণে যেটা কিভাবে লোনটা দেওয়া হয়, বলা হয় তোমার বিল্ডিং এর যদি কস্ট হয় করতে যদি 100 কোটি টাকা লাগে, আমি তোমাকে লোন দিব হচ্ছে 60 কোটি বা 70 কোটি টাকা। সো এটা আমার ইনভেস্টমেন্ট অ্যাজ এ ব্যাংকার, আর তুমি নিজে দিবা 30% নিজের ইনভেস্টমেন্ট। তো এইখানে তাহলে রেশিওটা হচ্ছে ওই প্রপার্টির ওনার বা যিনি এটা কনস্ট্রাক্ট করছেন তিনি 30% বা 30 কোটি, আর ব্যাংক দিবে 70 কোটি। ব্যাংকের রিপেমেন্ট কিরকম হবে, বলবে যে তুমি বিল্ডিং কনস্ট্রাকশন করতে থাকো, লোনটা তুমি যখন নিলা এরপর তোমাকে 2 বছরের একটাকে যেটাকে বলা হয় একটা টাইম দিব, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় একটা ব্রিদিং স্পেস তোমাকে দিব, ঠিক আছে? তুমি এই 2 বছর পরে তোমার রিপেমেন্ট শুরু হবে, এই 2 বছর পরে ইনস্টলমেন্টে আগামী 10 বছরে ভাগ হয়ে পেমেন্ট হয়ে যাবে। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে টার্ম লোন। আর ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে নরমালি কি করা হয়, ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে যে নরমালি কি হয়, যে তোমার র মেটেরিয়াল ইম্পোর্ট থেকে প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে টাকা রিয়ালাইজেশন করতে যদি তোমার টাইম লাগে 8 মাস, তাহলে 8 মাস পরে একটা যে তুমি আজকে একটা পার্টিকুলার র মেটেরিয়াল বা পার্টিকুলার একটা প্রোডাকশন প্রসেসের জন্য তুমি লোনটা নিলা, 8 মাস পরে তুমি ওই ডিলটা শেষ করতে হবে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মানে মানে টাইম লোন যেটা ও বললো, দিস ইজ টাইমের সাথে সম্পৃক্ত, এটা আসলে অনেকটা পারপিচুয়াল নেচার। আর এই যে টাইম লোনের স্যার, টাইম লোনে ইন্টারেস্ট কি স্যার মানে কোনো মানে নির্দিষ্ট থাকে যে মানে মাসে বা হচ্ছে ডেইলি বেসিসে ইন্টারেস্ট কাউন্ট হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে 2 রকম সিস্টেম। ইসলামিক ব্যাংকিং সিস্টেমে আসলে একটু অন্যভাবে হয়। ইসলামিক ব্যাংকিং সিস্টেমে যেটা লোন দেয় সেই লোনটাকে বলা হয় যে সেটা হয় ওয়ার্কিং ক্যাপিটাল হোক টার্ম লোন, তারা ধরে নেয় যে আমি এই প্রোডাক্টটা তোমাকে কিনে দিব, মানে তোর বিল্ডিংটা আমি করে দিব, আর এই বিল্ডিং এর উপরে তোমার যে প্রফিট হবে ইন ফিউচার তার একটা পোর্শন দিবা, সেটা এক প্রসেসে। আর কমার্শিয়াল আদার জেনারেল ব্যাংকিং এ একটা সিস্টেম হয়, তারা হচ্ছে কিউমুলেটিভ করতে থাকে, এটা এই কম্পাউন্ডিং রেটে হয়, এবং তারা আপনার উইকলি বা 15 days বা মান্থলি করে, এটা ডিপেন্ড অন দ্য সফটওয়্যার। সো এটা এগুলোকে রিকারিং হইতে থাকে, এবং রেটটা তো সাধারণত এখনকার যে রেটগুলো অলমোস্ট একই, যেটা হচ্ছে যে 9% বলা আছে। বাট এইখানে সেই লেটার অফ ক্রেডিটের যে প্রোডাক্টগুলো আসছে, এই লেটার অফ ক্রেডিটের মাধ্যমে যে প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টটা আপনি যখন আবার প্রোডাক্টটা ফাইন্যান্সিং এ চান, তখন অনেক ক্ষেত্রে ইউপাস নামে আরেকটা লোন আছে, ইউজার্স অ্যাকসেপ্টেন্স লোন বলে, এটা হচ্ছে ফরেন লোন নেওয়া যায়, সেই ক্ষেত্রে লিবর প্লাস 3 বা লিবর প্লাস 4 বিভিন্ন নেওয়া যায়। সো ফার এই ডিসকাশনের এই পর্যন্তই, এটা আপনারা জানেন। এরপরে আসলে এর অনেক প্রত্যেকটা শাখা প্রশাখা, ওয়ার্কিং ক্যাপিটাল লোনের নিয়ে কথা বলতে গেলে হয়তো আমি 3টা ক্লাস এর উপর নিতে পারবো, টার্ম লোনের বেসিস নিতে গেলে 3-4টা ক্লাস হবে, হয়তো ওডি এবং সিসি এরকম হবে না। লেটার অফ ক্রেডিট নিয়ে বলতে গেলে এর উপরই এত ডিফারেন্স আছে। ওই যে আরিফ যে কোশ্চেনটা করেছিল যে 11 ধরনের টার্ম হইতে পারে ইনকো টার্ম, সো প্রত্যেকটার উপরে অনেক ডিসকাশন আছে টু মেক ইট এ সিম্পলিফাইড ম্যানার। সেটা হচ্ছে ও যেটা বললো মঈন, সেটা হচ্ছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ টার্ম লোন নেচারের, এবং টাইমিং এখানে ইম্পর্টেন্ট বিকজ রিপেমেন্ট একটা শিডিউল আছে। আর সিসি এবং ওডি অনেকটা হচ্ছে পারপিচুয়াল নেচারে, বাট এটা তো কোয়ার্টারলি ইন্টারেস্ট সার্ভিস করতে হয়, এবং কন্ডিশন হচ্ছে যে তোমার সেল প্রসিড এখানে জমা করবে, এমন না যে টাকাটা নিয়ে বসে আছে আর কোনো ট্রানজেকশন নেই, দেন ব্যাংক উইল নট ফিল কমফোর্টেবল। ব্যাংক চাইবে যে লোনটা নেওয়া হলো, তার যে সেল প্রসিড গুলো এখানে জমা হলো, আবার নিল, আবার জমা দিল, এই ধরনের ট্রানজেকশন ইজ রিকোয়ার্ড। ওকে, সো থ্যাংক ইউ। সো আমরা টার্ম লোন দেখলাম, মানে টার্ম লোন বা টাইম লোন যেটা ও বললো সেইভাবে ওইটাও একটা টার্মিনোলজি স্টাইলে বলে। তো টার্ম লোনের ক্ষেত্রে আমি প্রথমেই বলছিলাম যে পার্সোনাল হাউজিং এ আমার লোনটা যেরকম ছিল, এর বাইরে ভেহিকেল লোন গুলো হয় 5 বছরের, পার্সোনাল লোনও বিভিন্ন, আর বিজনেস টার্ম লোন তো আছেই। এটা তো আমরা বিজনেস টার্ম লোন নিয়ে বেসিকলি কথা বলছি। ওয়ার্কিং ক্যাপিটাল লোন যেটা আমি আরেকটু ওখানে বলছিলাম, বাট এখানে স্লাইডে লেখা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল লোন ইজ দ্য ফান্ড গ্রান্টেড টু কোম্পানিজ টু মিট দেয়ার operational requirement of the business activity. Some of the factors influencing working capital requirement of a business are nature of business. ধরেন যে যারা হচ্ছে ফিনিশ গুড কিনে এনে বিক্রি করে, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল লোন হয় 2 মাসের বা 3 মাসের সাইকেল। তাদেরকে বলা হয় ভাই তুমি ফিনিশ গুড তৈরি কিনে আনছো, তুমি বিক্রি করে টাকা দিয়ে দেবা। কিন্তু যারা ম্যানুফ্যাকচারিং, তাদের টাইম বাড়তে পারে, যেরকম তারা র মেটেরিয়ালই রাখতে হয় এনে, তার ওয়ার্কিং প্রোগ্রেস হয়, তারপরে ফিনিশ গুড হয়, তারপরে বাকিতে সেল করে টাকা আসে, তাদের ক্যাশ জেনারেটিং সাইকেলটা ইজ মাচ হায়ার দ্যান দ্য
মার্চেন্ডাইজিং বিজনেস। সো এটা প্রোডাকশন প্রসেসের উপর ডিপেন্ড করে। কনভার্সন রেট, ওই যে বললাম না যেটাকে থ্রুপুট টাইম বলে, মানে আপনি র মেটেরিয়াল থেকে ফিনিশ গুড করা পর্যন্ত টাইমটা কত লাগবে তার উপর ওয়ার্কিং ক্যাপিটাল ডিপেন্ড করে। এবং ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বলে। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল মানে হচ্ছে সিম্পল একটা জিনিস বুঝেন, সেটি হচ্ছে যে আপনি একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করলেন, আপনার ঘরে আসলো, এই র মেটেরিয়াল দিয়ে ফিনিশ প্রোডাক্ট তৈরি করলেন, এই ফিনিশ গুড কতদিন আপনার ওয়্যার হাউসে থাকে, তারপরে বিক্রি করলেন, বিক্রি করার পরে বাকিতে দেয় অনেক ক্ষেত্রে 15 দিন, 10 দিন, 1 মাস, এই বাকি টাকা দিয়ে ফাইনালি রিয়েলাইজেশন। সো স্টার্টিং ফ্রম দ্য প্রকিউরমেন্ট অফ র মেটেরিয়াল অ্যান্ড রিয়েলাইজিং ইউর অ্যাকাউন্ট রিসিভেবল, এই টাইমিংটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। বোঝা গেছে? এনিওয়ান? স্যার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল আর ওই ক্যাশ সাইকেল যেটা, এটা কি স্যার সেম? অলমোস্ট একই বলা যায়। এখানে একটা ব্যাপার আছে আপনার এইভাবে একটু বলা যায়, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে, আমি যেমন র মেটেরিয়াল কেনার কথা বললাম, যে র মেটেরিয়াল কেনার থেকেই ধরে নিলাম নিজের টাকায় কিনেছেন, বা র মেটেরিয়াল কেনার সময় যদি আবার বাকি পান তাহলে ওইটা বাদ হয়ে যাবে। তার মানে হচ্ছে এমন যদি হয় যে প্রোডাকশন প্রসেসে ভালো কোশ্চেন করছেন, ভেরি মানে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, বাট যেহেতু কোশ্চেন করছেন আসলে তো অ্যান্সার দিতেই হবে, সেটা হচ্ছে এরকম। কিন্তু মানে এই কোশ্চেন গুলো আসলে এই সাবজেক্টের সাথে সরাসরি সম্পৃক্ত না, কস্টিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এর সাথে সম্পৃক্ত। তারপরে বলছি সেটা হচ্ছে, ধরেন আপনি কস্ট অফ প্রোডাকশন, আপনার যে প্রোডাকশন প্রসেসের ভিতরে 3টা মেইন জিনিস থাকে, একটা হচ্ছে র মেটেরিয়াল, তারপর হচ্ছে লেবার, এবং হচ্ছে আদার ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, ডাইরেক্ট র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ওভারহেড। এখন র মেটেরিয়াল কেনা, আমি বললাম যে আপনি র মেটেরিয়াল কেনার থেকে একদম অ্যাকাউন্টস রিসিভেবল রিয়েলাইজেশন পর্যন্ত, কিন্তু এমন যদি হয় যে র মেটেরিয়াল কিনছেন বাকিতে 2-3 মাসে, তাহলে তো ওইটা লেস হয়ে যাবে, আর কি ওইটা তো আপনার টাকা যাচ্ছে না প্রথম থেকে। তৃতীয় হচ্ছে যে আপনারা লেবারের পেমেন্ট, আপনার ওয়েজে যদি 1 মাস পরে দেন তাহলে 1 মাস পরে টাকা দেওয়া হচ্ছে, তার মানে প্রোডাকশন শুরু হইলেই যে কস্ট অ্যাড হচ্ছে তা না। আবার অনেক সময় আমরা দেখা যায় যে ইউটিলিটি বিল আমরা 1 মাস পরে দিই। সো বেসিক্যালি ডিপেন্ড করে যে আপনি যখন আপনার কস্ট অফ প্রোডাকশনের এলিমেন্ট গুলো, র মেটেরিয়াল, লেবার এবং ওভারহেডের পেমেন্ট যখন করছেন, সেই পেমেন্ট হচ্ছে আপনার আউটফ্লো। আর আপনি অ্যাকাউন্ট রিসিভেবল বা যদি ক্যাশে যদি সেল করেন, তাহলে আপনি যেদিন সেল করলেন ওই রিয়েলাইজেশন, এই ইন বিটুইন টাইমটাকে আমরা বলতে পারি হচ্ছে আপনার হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। আর ওয়ার্কিং ক্যাপিটাল একটু বেশি হয়, বিকজ ওয়ার্কিং ক্যাপিটাল র মেটেরিয়াল অনেকদিন ওয়্যার হাউসে থাকতে পারে, তবে আরো ইস্যু থাকতে পারে। সো মোটামুটি ভাবে এক বলা যায়, বেসিক কোনো ডিফারেন্স নাই। বাট ওয়ার্কিং ক্যাপিটাল একটা ক্যালকুলেশন করতে হয় যে আপনি আসলে ওয়ার্কিং ক্যাপিটালকে আরেকটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে বলা হয় আপনার মূলত হচ্ছে 2টা জিনিস ব্যবসা করতে লাগে, একটা হচ্ছে ইনভেন্টরি হাতে রাখতে হয়, আর বাকিতে মাল প্রোডাক্ট সেল করতে হয়। সো ওয়ার্কিং ক্যাপিটাল বলতে বোঝা যায় হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ইনভেন্টরি, এই অ্যামাউন্ট থেকে বাদ যাবে হচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তার মানে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এইভাবে দেখলেও ওয়ার্কিং ক্যাপিটালের সংজ্ঞা বলা যায়। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি দিয়েও ওয়ার্কিং ক্যাপিটালকে আইডেন্টিফাই করা যায়। আমার কে কোশ্চেনটা করছিলেন প্লিজ? সাইদুল ইসলাম স্যার। বোঝা গেছে ভাই? এখন আমার মানে আমরা সংক্ষেপে বলতে পারি যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা যে কোশ্চেন করেন আমি কিন্তু এনকারেজড হই, বিকজ যদি আমার কথা যে শুনছেন এবং জিনিসগুলো বুঝতেছেন, এবং এইটা যে ধরেন এই ধরনের লার্নিংটা একটু ডিফারেন্ট ধরনের, এটা তো একদম সরাসরি কোনো সাবজেক্টের সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, আইএফআরএস যেমন সারা পৃথিবীতে একই জিনিস পড়ে, বাট এক এক দেশের ব্যাংকিং সিস্টেম এক রকম। আমরা যেহেতু একটা এখানে শিখতে আসছি, এই জিনিসগুলো জানতেছি, সো যখন আপনি কোশ্চেন করছেন, যখন আপনার আগ্রহ দেখাচ্ছেন, আই ফিল গুড টু ডেলিভার অ্যান্ড আই এম রিয়েলি ফিলিং এনকারেজ যে নেক্সট প্রিপারেশনটা আরো চমৎকার নেওয়া কিভাবে যায়। সো এই জন্য আপনারা করবেন, আমি এনকারেজ করি। ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে যেটা, ওয়ার্কিং ক্যাপিটাল লোন ইজ এ শর্ট ডিউরেশন, যেটা বললাম ওই যে আমি শুরুতে যে কোশ্চেনটা করছিল আমাদের মইন, সেখানে আমরা দেখেছিলাম যে একটু সাধারণত এটা শর্ট টার্মে হয়, কারণ লং মানে ইয়ের মতো সিসি বা ওডির মতো লম্বা ওটা হয় না। আর আবার কিন্তু সিসি অডিট থেকেও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল লোন নেওয়া যায়। এটা এমন না যে একদম শার্প ডিভাইডেশন যে এটা করা যাবে এটা করা যাবে না, এটার সাথে একটার সাথে একটা ন্যাচারাল মিল আছে। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড ফর ভেরিয়াস পারপাস লাইক পেমেন্ট অফ ওয়েজেস, মানে আপনি যে লেবারের পেমেন্ট করবেন, পারচেজ অফ র মেটেরিয়াল ওয়ার্কিং ক্যাপিটালের পার্ট, overhead expense, I mean the utilities and all these things you can pay from this working capital loan. So this is the things. এরপর ক্যাশ ক্রেডিট আসলে ফিনিশ গুড ব্যবসার ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ক্যাশ ক্রেডিট ইজ অলমোস্ট ওয়ার্কিং ক্যাপিটাল, ওডি, ওয়ার্কিং ক্যাপিটাল
অথবা ক্যাশ ক্রেডিট, এটা শার্প কোনো খুব ওরকম ডিফারেন্স নাই। ক্যাশ ক্রেডিট ইজ এ ফান্ডেড বেসড ফ্যাসিলিটিস অফার্ড বাই ব্যাংক টু বিজনেস অন দ্য বেসিস অফ দেয়ার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এটাও একই ধরনের কথা, কাছাকাছি বিষয়টা। সাধারণত ম্যানুফ্যাকচারারদের দেওয়া হয়, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেওয়া হয়, আর যারা ট্রেডার অথবা যারা হচ্ছে আপনার মার্চেন্ডাইজার তাদেরকে দেওয়া হয় সিসি লোন। বাট এটা একই, ইন্টার এক্সচেঞ্জেবল ইউজ করা যায়, এবং ওডিও ঠিক একই ধরনের। ক্যাশ ক্রেডিট আর জেনারেলি allowed against plays or hypothecation of inventory. আচ্ছা, এই যে টার্মটা প্লেজ অর হাইপোথেটিকেশন, এটা অর্থ কি বলেন তো? ত্রুটি রাখা, কেউ সাউন্ড অন করলে এরকম শব্দ হয় কেন? আপনাদের কোনো সমস্যা টেকনোলজি? আচ্ছা, অসুবিধা নেই। প্লেজ মানে হচ্ছে পণ্য বন্ধক, আর হাইপোথেটিকেশন হচ্ছে দখলহীন বন্ধক। ওইটা তো আপনি বাংলা বলে আরো কঠিন বানাই দিলেন আর কি। যাই হোক, আমি সহজ করে বলি, বাংলা বললে আরো জামানত। হ্যাঁ, জিনিসটা এরকম আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন বড় লম্বা সময় লোন নেই, যেমন টার্ম লোন নেই বা আমরা একটা কনসোলিডেটেড প্রজেক্ট লোন নেই, তখন দেখা যায় যে একটা প্রজেক্ট লোন মানে কি, একটা ব্যবসা করব। আমি আজকে ডিসিশন নিলাম যে আমি একটা জুতার ফ্যাক্টরি করব। সো জুতার ফ্যাক্টরির যে ল্যান্ডটা, তার যে বিল্ডিং আছে, সমস্ত কিছু লোন দিয়ে প্রজেক্ট লোন হয়। প্রজেক্ট লোনের ভিতরে আপনার টার্ম লোনও থাকে, সিসি থাকে, ওডি থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল সব একটা ভাবে ঢোকানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বা সিসি বা ক্যাশ এই ধরনের লোন নেই, যেটা প্রজেক্ট লোন না। তখন আমার সিকিউরিটি কি? আমার তো ফার্স্ট চার্জ ক্রিয়েট করা আছে অন্যের কাছে। তখন হয় কি, ওই পার্টিকুলার প্রোডাক্টটাকে প্লেস করা হয় বা হাইপোথেটিকেশন করা হয়। কিরকম? ইসলামী ব্যাংকে একটা লোন আছে আপনার এই ইসলামী ব্যাংকিং সিস্টেমে, সেটা হচ্ছে আপনার র মেটেরিয়াল ওরা ইম্পোর্ট করে দিবে, করে দিয়ে একটাকে ব্যাংক গোডাউন বলে একটা বিষয় আছে। ব্যাংক গোডাউন মানে কি, আপনার অর্গানাইজেশনের ভিতরে একটা সেপারেট জায়গা, আপনার ফ্যাক্টরিতে যেখানে র মেটেরিয়ালের জন্য সেপারেট জায়গা থাকবে, সেখানে ব্যাংকের একটা গার্ড দেওয়া থাকবে, আপনার ওখানে কাজ করবে, ব্যাংক অ্যারেঞ্জ করে দিবে, আপনাকেই টাকাটা তার নিয়ে নেয় সাধারণত এইসব ক্ষেত্রে। সো সে কি করবে, সে হচ্ছে আপনার ওই গোডাউনের একটা তালা দেয়া থাকবে, আপনি প্রতিদিন ব্যাংকের টাকায় আপনি প্রোডাক্ট এনে আপনার ওয়্যার হাউসেই রাখছেন, কিন্তু ব্যাংকের টাকায়। এরপরে আপনি ধরেন ডিও বলে একটা ব্যাংকে একটা ছোট্ট পেমেন্ট করলেন, করে আপনি সেই টাকা আপনি আবার প্রোডাক্টটা নিয়ে নিলেন। এটা একটা কড়াকড়ি নিয়ম ছিল ইসলামী ব্যাংকিং সিস্টেমে, এটা এখন অনেক রিল্যাক্স হয়েছে। সো এইটাকে বলা হয় পিওর লেভেলে প্লেস করা বা হাইপোথেটিকেশন করা। আদার দ্যান দ্যাট, নর্মালি যে অন্য ব্যাংকিং সিস্টেম বা জেনারেল ব্যাংকিং যেটা করে, সেটা হচ্ছে যে আপনার র মেটেরিয়াল গুলোকে একটা সফটলি, এটাকে বলা হচ্ছে চার্জ ক্রিয়েশন হয়, সেই চার্জ ক্রিয়েশন করে রাখে আপনার র মেটেরিয়াল উপরে। সো এইটাই, আপনারা দুজনই ঠিক বলছেন, বাট আমি একটু টেকনোলজিক্যাল টার্ম গুলো ইউজ করে বললাম, আর একজন বাংলায় বলছেন আর একজন বলছেন জামানত। বোথ আর কারেক্ট। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ইউ নো অ্যাবাউট ইট, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট, যে আপনারা জিনিসগুলো জানেন। আর যারা পার্টিসিপেট করছেন না, মানে হচ্ছে ডিসকাশন খুব একটা করছেন না, তারা যদি মনে করেন যে কোনো কারণে মনে হয় যে না আমি বুঝছি না, বা কোনো জায়গায় একটু কম বোঝার চেষ্টা করছেন বা কম বুঝতেছেন, প্লিজ ইউ আর ফ্রি টু স্টপ মি এনি পয়েন্ট অফ টাইম। আমাকে জাস্ট আপনি অন করে কোশ্চেন করেন। আচ্ছা, সাউন্ড সিস্টেম অন করে কোশ্চেন করেন, কোশ্চেন করেই আবার সাউন্ডটা অফ করে দিবেন। আচ্ছা, এবার বলছি ক্যাশ ক্রেডিট। এটা তো বলছি যে লিমিট এক্সটেন্ডেড ইজ জেনারেলি পার্সেন্টেজ অফ দ্য কোলাটারাল সিকিউরড ভ্যালু। ওই যে বললাম না, প্লেস করা বা হাইপোথেটিকেশন করা বা মর্টগেজ করা, নরমালি যে টাকার অ্যাসেট আপনি রাখেন, যে টাকার অ্যাসেট আপনাকে প্লেস বা মর্টগেজ করা হয়, বা আপনাকে যেটাকে সিকিউরিটি বা জামানত হিসেবে রাখা হয়, তার এগেনস্টে 100 টাকা যদি হয়, নরমালি হচ্ছে 65 থেকে 80%, 75 লিখছি, 80% পর্যন্ত সাধারণত আপনাকে ওই আওতায় লোন দেওয়া হয়। ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট ইজ ওপেন উইথ নো লিমিট অন ট্রানজেকশন। একটা ট্রানজেকশনে কত টাকা নিতে পারবেন এরকম নাই। কাউকে যদি সিসি লিমিট থাকে 1 কোটি টাকা, সেই 1 কোটি টাকা এক ট্রানজেকশন নিতে পারে, 10টাও নিতে পারে, 20টাও নিতে পারে। মানে 1 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত বিভিন্ন ট্রানজেকশন নিতে পারে। সাধারণত এরকম কোনো বার থাকে না, বাট কোনো ব্যাংক পার্টিকুলারলি দিতে পারে যে না 20 লাখ টাকার উপরে একবারে নিবেন না, এটা সেই ব্যাংকের বিষয়, বাট নর্মালি এরকম কোনো ইয়ে থাকে না। Overdraft is almost similar than the cash credit. Almost, overdraft is a funded-based facility allowed to individual or business running a current account with they are allowed to withdraw above the limit of the account balance. মানে ওখানে আসলে লিমিট above the balance বলা হয়েছে কি, আপনার 5 কোটি টাকা লিমিট মানে হচ্ছে যে যেদিন 5 কোটি টাকা একদম 0 থাকবে,
যেদিন আপনি 1 টাকা নেবেন আপনার ওভারড্রাফট শো করবে 1 টাকা, যেদিন আপনি 2 টাকা নেবেন 2 টাকা, যেদিন 100 টাকা নেবেন 100 টাকা, যেদিন 1 লাখ টাকা নেবেন 1 লাখ, যেদিন 5 কোটি টাকা নেবেন 5 কোটি টাকা। সো যত টাকা নেবেন ততটা আপনার ওভারড্রাফট বা আপনাকে একটা ডিফারেন্ট ফর্ম অফ মানে লোন ক্রিয়েট করবে, এটা ওভারড্রাফট অ্যাকাউন্ট বলে। আবার রিপেমেন্ট করলেই ওটা কমে যাবে, ডেইলি বেসিসে এখানে মুভমেন্ট হয়। সো দিস ইজ কল্ড ওভারড্রাফট অ্যাকাউন্ট। ওভারড্রাফট কুড বি ক্লাসিফাইড এজ, সরি হ্যাঁ প্লিজ একটা কোশ্চেন ছিল স্যার, সিসি আর হচ্ছে ওভারড্রাফটের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কি স্যার? কোনো ডিফারেন্স ওই অর্থে নাই, সেটা হচ্ছে যে সিসিটা হচ্ছে আগে ইউজ করতো এবং গভর্নমেন্ট ব্যাংক এবং মোস্টলি দেখা যায় যে যারা হচ্ছে ছোট ব্যবসায়ী এবং যারা ম্যানুফ্যাকচারার না তাদেরকে সিসি দেওয়া হয় ক্যাশ ক্রেডিট। বাট এই ক্যাশ ক্রেডিটটা এই মডার্ন টার্মিনোলজির সাথে কম যায় এবং আপনি দেখবেন যে যারা বড় ব্যবসায়ী প্রত্যেকেরই ওভারড্রাফট দেওয়া হয় ব্যাংক, আর যারা ছোট ব্যবসায়ী অল্প টাকা তারা সিসি লিমিট থাকে। সিসি লিমিট ইজ লাইক দ্যাট যে আমরা দেখেছি আমাদের গ্রামেও আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে গ্রামের ব্যবসায়ীরাও সুপারি কিনে সিজনালি, তাদের বছরে একটা সিসি লিমিট দেওয়া থাকে, সুপারি সিজনে তারা ওই টাকা নিয়ে সুপারি কিনে তারা ওই বিভিন্ন সময় ব্যবসা করে আবার টাকা ফেরত দিয়ে দেয়। এটা হচ্ছে ফিনিশ গুডের উপর মোস্টলি হয় এবং মানে সোনালী রূপালী এই ধরনের ব্যাংকগুলো এই টার্মগুলো ইউজ করে এবং সাধারণত দেখা যায় যে এটা লিমিটটা বড় হয় না। আর ওভারড্রাফট ইজ এ বিজনেস টার্ম, এটা দেখা যায় যে ওই একই নেচারের বাট প্রেজেন্টেশন ডিফারেন্ট। সিসি লোন হচ্ছে যে আপনার ওই একই কথা যে আপনার সিসি লিমিট যদি 1 কোটি টাকা থাকে, আপনি যদি এখানে 5 লাখ টাকা নেন তাহলে আপনার ব্যালেন্স শিটে 5 লাখ টাকা লায়াবিলিটি শো করবে। সিমিলারলি ওভারড্রাফট লিমিট আছে 100 কোটি টাকা, কিন্তু নিচের 1 কোটি টাকা, ওই 1 কোটি টাকায় ওভারড্রাফট শো করবে। সো দেয়ার ইজ নো ওরকম শার্প কোনো ডিফারেন্স নাই। সাধারণত মানে এই ওভারড্রাফটের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওভারড্রাফট কুড বি ক্লাসিফাইড অ্যাজ এ সিকিউরড অর আনসিকিউরড, দুই ধরনের হয়। সিসি লোন মোস্ট অফ দ্য কেসে হচ্ছে আনসিকিউরড হয় না, মানে কোনো না কোনো কোলাটারাল রাখে। বাট ওভারড্রাফটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এটাকে বড় ব্যবসায়ী যারা অনেক ট্রাস্টেড ব্যবসায়ী তাদেরকে অনেক সময় আনসিকিউরড মানে লোন ছাড়াও শুধুমাত্র কোম্পানির কর্পোরেট গ্যারান্টি অথবা ওনারদের পার্সোনাল গ্যারান্টি দিয়েও লোন দেয়। এই টার্মগুলো আবার আপনাদেরকে শিখাবো, হোয়াট ইজ পার্সোনাল গ্যারান্টি, হোয়াট ইজ কর্পোরেট গ্যারান্টি, হোয়াট ইজ যেটাকে বলে ক্রস কর্পোরেট গ্যারান্টি, এই বিষয়গুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করবো। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। সো আগের থেকে তো যেটা আমরা যে ওভারড্রাফট বল আসলে কি এত ভাস্ট এরিয়া, এত বড় এরিয়া যে আমি যত ফাস্টার যত সুন্দর করে বলি না কেন দেখা যাবে নতুন নতুন টার্ম থাকবে। সো হোয়াট ইউ ক্যান ডু, আমি আলহামদুলিল্লাহ এই সাবজেক্ট বা এটার ব্যাপারে এতদিন কাজ করি যে আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। আপনারা যে কোনো কোশ্চেন যদি থাকে নেক্সট ক্লাসেও নিয়ে আসতে পারেন বা এই ক্লাসেও জিজ্ঞেস করতে পারেন। আমি অনেক সময় এমন হতে পারে যে কিছু এরিয়া আমি আনকাভার দেখে চলে যাচ্ছি, বাট ইফ ইউ আস্ক কোশ্চেন আই ক্যান অ্যাড ভ্যালু, মানে এটাকে অ্যাড করতে পারি, অথবা যদি কোনো কিছু স্পেসিফিক না জানা থাকে আমার তাহলে এটা কভার করে পরের ক্লাসে দিব। এনিওয়ে, সো ওভারড্রাফট কুড বি ওই যে ওইটাই ডিফারেন্স হচ্ছে যে সাধারণত এটা একটা কর্পোরেটাইজ নাম এবং বড় ব্যাংকগুলো এটা করে, আর ছোট লোনের ক্ষেত্রে সিসি বলে। ওভারড্রাফট কুড বি ক্লাসিফাইড অ্যাজ এ সিকিউরড অর আনসিকিউরড। সিকিউরড ওভারড্রাফট আর সিকিউরড এগেইনস্ট দ্য সিকিউরিটিজ সাচ অ্যাজ এফডিআর রেখে, যেটাকে ফিক্সড ডিপোজিট রাখে, মিউচুয়াল ফান্ড আপনার স্টক মার্কেটে বা শেয়ার বা ডিবেঞ্চার আছে এগুলোকে প্লেস করেও লোন নেওয়া যায়। আনসিকিউরড ওভারড্রাফট ইজ ফ্যাসিলিটেড অন দ্য বেসিস অফ নেটওয়ার্ক অর ক্রেডিট হিস্ট্রি। একটা কোম্পানির কেমন তাদের অ্যাসেট আছে, তারা কেমন ক্রেডিট হিস্ট্রি, তারা মানে তাদের কোনো কখনো ব্যাংক ওভারড্রাফট ব্যাংক ওভারডিউ কখনো হয় নাই, ক্লাসিফাই হয় নাই, তাদের সিআইবি এই যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, এটা আপনাদেরকে বলবো মাথায় রেখেন, সিআইবি সম্পর্কে জানতে হবে, সিআইবি প্রসেসটা জানতে হবে। তো যাই হোক, সিআইবি ভালো, তাদের কোনো ব্যাড লোন কখনো হয় নাই, ব্যাংকরাপসি তো প্রশ্নই নাই, এরকম কোম্পানিকে দেয়। আর যারা হচ্ছে বড় লার্জ কর্পোরেট তাদেরকে দেয়। এবং আনসিকিউরড বললেও কিছুটা সিকিউরিটি থাকে, বিকজ কর্পোরেট গ্যারান্টি এবং পার্সোনাল গ্যারান্টি ইজ অলসো is a very valid in the eye of law। এটাও কিন্তু আনসিকিউরড ভাবে বলা যাবে না, সরাসরি মর্টগেজ বা কোন রকম সিকিউরিটি বা জামানত ছাড়া এর মাধ্যমেও কিন্তু নেওয়া সম্ভব। Generally, interest rate charged on the unsecured overdraft is higher as compared to secured overdraft। এটা আসলে সব ক্ষেত্রে সত্যি নয়। দেখা যায় যে বড় বড় ব্যবসায়ীরা যাদের কোনো আলটিমেটলি কোনো সিকিউরিটি নাই, ফিজিক্যাল সিকিউরিটি নেই, তারা কর্পোরেট গ্যারান্টি পার্সোনাল গ্যারান্টি দিয়েছে, স্টিল তাদের রেট ইজ লোয়ার দ্যান দ্য স্মল বিজনেস। সো এটা জেনারেলি ধরা